নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। স্বামী বিদেশে রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনী, বের হয়েছে আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দেবে ও? যেই মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধারণ রেখেছিস? নাসরিন বেগম সারার চুল ধরে কথাগুলো বলল। তুই বল, কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই কি সুখে ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে কোনো আশ্রিতার পরিচয়ে না, নিজের ছেলের বউ হিসেবে। কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো? এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখ, কষ্ট, ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসাই শ্রেয়। তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পায় না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে 2-4টা চড় লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করবো কিভাবে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তো তোর জন্যই পাড়ি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই একে করলি, কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মহিলা বলে, কাকিমা, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারা বাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি বা আমার মাথায় এই জিনিসটা কাজ করেনি, কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটে বাচ্চার বাবা তাহলে সেই লোকটা। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্যের সন্তান। এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর পড়াশোনা করা হয়নি বললে ভুল হবে। আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগে গেছিল। কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে, বিদেশে গিয়ে তুই কি করবি? আল্লাহ আমাদের জমি জমা তো আর কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করু না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড় সড়ো ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু চিন্তা না করেই ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার। কিন্তু এ কি করে ফেললো? নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে। সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোন বিপদে ফেলেছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছে এসেছি, তাছাড়া আমি তো সুখী আছি, বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কালনাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছি। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর যে ওর কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল।
এই পাপিনিকে আমি কি করব বল? ইচ্ছা তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে। মা, কি কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা, কি হয়েছে তোমার? মা, তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস সবকিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা, এমন বলো না। আমার শুরু তোমরা আর শেষও তোমরা। ও, শুরু আমরা আর শেষটাও আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারো, তার সহ্য সাথী। আমার কি ইচ্ছা করছে জানো তো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছা করছে। নেহা, তোমার ওই পাপি মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি কতটা পাপিষ্টা সেটা জানো? তুমি কি বুঝতে পারছো কতটা পাপিষ্টা তুমি? নেহা বোন আমার, আমার কথাটা একটু শোনো, মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন ভুল ও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায় তবে তোমার হাতের স্পর্শে আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ট মন, পাপিষ্ট দেহ নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতে দেখতেও পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থাতে নেই, তবুও কষ্ট করে বলল, না না, আমার মতো পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে এক বাড়িতে এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথা নেহার কোলে, আর সারা ঠিক তার ওই পাশে বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয় না। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তাই রেগে গিয়ে সারার কালে কয়েকটা চর বসিয়ে দেয়। বয়সের ছোট একটা মেয়ের হাতে সারা চর খেয়ে একটুও অবাক হলো না, কারণ এটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাই লাগবে। নেহা প্রতিবেশী দুই এক জনের সাহায্যে নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুইয়ে দেয়। সারা এখনো চুপ করে বসেই আছে, একই জায়গাতে শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণা ধারা হয়ে গেছে, থামার নামই নেই। আজকে এই বাড়িতেই শেষ দিন সারার। ভাবতেই বুকের ভিতর মোচড় মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনিই আজকে সিসি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছা করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারার দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছা হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টা মেয়ে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটা বার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সহজ গলায় বলল। না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা পোশাক। গন্তব্যহীন ভাবে হেঁটে চলছে সারা। কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন শূন্যছাড়া হয়েই কাটিয়ে দিবে। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে
মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারলো না, আবার সেই কান্না শুরু করে দিল। নেহা মা, বলতো ওকে কিসের অভাব রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা, যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কাল নাগিনী বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর জন্য চিন্তা কেন করবে? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহা আপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যি চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর 3 জন পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিষ্টের খারাপ কাজের জন্য পুলিশ ধরলো। ছি। রাগের পিছনে সারার জন্য নেহার মনে যেই ভালোবাসাটা ছিল সেটা এক নিমিষে শেষ হয়ে গেল। হ্যাঁ সত্যি, খবরে দেখানো মেয়েটা নেহার ভাবি সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে, খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরো 2 জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভিতরেই ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন জানি ওর একটুও ভালো লাগছে না। কথার ভিতর একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছে না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবেই বুঝে গেছে, কিছু না ভেবেই পালাতে গেল। কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়িয়ে পেরে উঠে না সারা, তাদের হাতে ধরা পড়ে যায়। চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে সারার বুক কেঁপে উঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরাই স্বীকৃতি দিব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতেই পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরের আলো আর কোনোদিন দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশ কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গিয়ে হাঁটু করে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিক মতো কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলোর ভিতর থেকে একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকার চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়লো। ওদের এহেন কথায় সারা নিজের কথাই হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দিবে। নিরীহই বা কোথায়? সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে নাকি আরো বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারার চুলের মুঠি ধরে, এই পতিতের বাচ্চা, এত ভালো সাজার নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে, এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শোনে না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়াও হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণা দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকদের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের উপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়লো। সবাইকে জেলের ভিতর ঢুকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে তার কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহেনার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে।
তুমি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে সবকিছু বলবা আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই, আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভিতর গিয়ে ওই তিনজনকে ভয় দেখায় যে সত্য কথা না বললে ক্রস ফায়ারে দিবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা যে মানুষটা পুলিশের চাকরিতে জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধে যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আরো একটু লাগলো এই আর কি। সারা তার কলঙ্কের কথা সব খুলে বলল। থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবাকে মাকে এসবের কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই নিজেকে অনাথ হিসেবেই জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবনের 20-21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা, কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে, নাম শিহাব। আমার উপরে তার কুনজর পড়ে সে আমাকে আমার মা বাবার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম, হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারা আপু তুমি এখনই পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8-9 বছর। তার গালটা একটু টেনে নিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারা আপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। এই রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কে একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানাবো কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গা আমার থাকবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটা জিজ্ঞাসা করে, আচ্ছা সারা আপু, রেপ জিনিসটাকে আর সেটা করে মেরে ফেলবে কেন? ছোট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সে রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকেও পালিয়ে আসি। যেই জায়গায় আমি 20-21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গা আমার ক্ষতির করতে চেয়েছিল। আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে? গন্তব্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে? টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। যখন চোখ খুলি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখি। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হাসপাতালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু এতিমের যে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপরে মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি, তার বাড়িতে স্থান দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গায় নয়, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহর দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখী কাটিয়ে দেব। কিন্তু হায় হতভাগী, সারা জীবন কষ্টই পেয়ে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু স্বপ্নেই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাইরের দেশে যাবার তোড়জোড় লাগিয়ে দেয়। বলেছিল 5 বছর বিদেশ থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের।
তার বুকে মাথা না রেখে রাত কাটানো কতটা কষ্টের। 2 মাস পর আমানের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা, বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টে ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওর পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছরের জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেট কল দেওয়াতে মা, বাবা, নেহা কেউই বুঝতে পারতো না ও বিদেশ আছে নাকি দেশেই জেলে আছে। আর আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানি ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনের প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে আসব। মা, বাবা আর বোনটার ঘুমন্ত মুখগুলো দেখে চলে আসব। আমি জেলে আছি ওর মা জানলে ওনাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসে আমান। প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেয়ে আর তার ভালোবাসাটাকে সাড়া দেওয়ার ফলেই আমার এই সন্তান গর্ভে আসে। ভোরে আমান চলে যায়। আমি আমার প্রেগনেন্সির কথা প্রায় 4 বা 5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু করে বাড়তে থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে। আমানকে যে জেলে রাখা হয় সেখানে শর্টকাটে আগুন লেগে 3 জন পুলিশ ও 5 জন কয়েদি ছিল, তারা সবাই পুড়ে যায়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকম ভাবে বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়, মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকমে রেখেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সবকিছু ওসি মেসেজ রেহেনাকে বলে। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলবো যেই বুকে আমার আশ্রয় দিয়েছে? আমি কিভাবে সেই বুকটিকে দুনিয়া থেকে বিদায় করে দিই? তবুও তোমাকে সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্কিনী টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানে কে দুনিয়ায় নেই? জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না যে আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তকমা নিয়েই থাকবো। রেহেনা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটার কথা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়েও বেঁচে থাকতে পারে। সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার নামের পাশে কলঙ্কিনী তকমা লেগে গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ 1000টা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারটা ঠিক তেমনই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না। সেটা হলো যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেদিন সে ফোনে কার সাথে কথা বলছিল? সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল? সারা রেহানার কথাটা শুনে ভাবুক হয়ে গেল। উনি তো ঠিক কথাই বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমন তো হতে পারে যে আমার যে পুলিশের ফোন ব্যবহার করতো সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তেই সে সন্তানের জায়গাটা পূরণ করে দিতে চাচ্ছি। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না স্যার, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সবকিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিনও জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটের আগুনে মারা যায়নি। সবকিছু তার প্ল্যানও হতে পারে। মিসেস রেহানার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? যদি বেঁচে থাকে এতে তার লাভটা কি? মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, জাস্ট সন্দেহ হলো তাই বললাম। যা কোসব কথা, এখন আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাবে মানে কোথায় যাবে? মনের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারলো, তাই বলল,
আমার বাড়িতে যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাইরে। আমার হাজবেন্ড, সেও দেশের বাইরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক, চলো এখন। সারার একটা আশ্রয়ের খুবই দরকার ছিল, তাই সে না করতে পারলো না। এমনিতেই প্রেগন্যান্সির 6 মাস চলছে, এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারাকে একটা রুম দেখিয়ে বলে, দেখো, এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে, তোমার সমস্ত সাহায্য তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না, যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নড়বড়ে ঘরের চালাও হও, তো তোমার গর্ভের সন্তান সেই ঘরের একটা মজবুত খুঁটি হবে একদিন। নিজের খেয়াল রেখো। আমি সন্ধ্যায় ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে বেটের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে থাকে, কলঙ্কির নাম শুনেও কষ্ট লাগে না, শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে। আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। রাতের সময় মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দে সারার ভাবনায় ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভেতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটুও অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথে কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনার কালার করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন তাকে আমি বদনামের ভাগিদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমান, সে আমার মেয়ের বয়সী। তুমি চিন্তা করো না আমান, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যাও না। এখন রাখছি, দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুইটাই হচ্ছে। প্রিয় মানুষটা বেঁচে আছে এটা জেনে খুশি, বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্ট হয় তাহলে তো মা কিংবা সারাকে কথাটি সে জানাতে পারত। তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায় আমান তো বেশি লেখাপড়া করেনি, তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধন করছে। মিসেস রেহানা এসে সারার পাশে বসতেই সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের উপর থেকে কথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাকে না। বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভিতর থেকে দরজাটার লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। 2 দিন আগেই জেনেছে লোকটা দুনিয়ায় নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেল, এসবের কিছু কি সে জানে? বাথরুমের ভিতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অঝোর ধারায় কাঁদতে থাকে। কেন তুমি মরার নাটক করেছো? আমাকেও জানাওনি কেন? আমার তো ইচ্ছে হয় আমাদের বাবুটা পেটের ভিতরে থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছা হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময়গুলো পার করি। সবসময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার। কেন আমার সামনে আসছো না? কেন কেন কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞাসা করতে তারা বলে সকাল থেকে তিনি এখনো ঘর থেকেই বের হননি। মিসেস রেহানা সারার ঘরের দরজায় টকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভিতরে একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খোলে। কিন্তু দরজা খুলে সারাকে ঘরের বিছানা বা বেলকুনিতে কোথাও দেখতে পায় না। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কানে আসে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। 10 মিনিট, 20 মিনিট, এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজায় নক করতে থাকে,
কিন্তু আগের মতোই কোনো সারা শব্দ পায় না, পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভিতর খসখস করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কি জবাব দিবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করে। সারার গায়ে হাত দিয়ে আটকে উঠে রেহানা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, দেহে যেন কোনো রকম প্রাণ পাখিটা আছে, একটু এদিক সেদিক হলেই উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলেই সামনে আমানকে দেখতে পায়। স্যালাইনের সুচ বাম হাত দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। আমান 2 হাত দিয়ে সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে সারাকে বেডে শুয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্লাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতেই কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে, তার উপরে আমানকে দেখে নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না, সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমান সারাকে শুয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে, তাই উঠতে গিয়েও আবার সারার পাশে বসে পড়লো। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে, আমি মরে গেলে। আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। এই জীবনে শুধু তোমার জন্যই সব সারা, তুমি না থাকলে আমার কিছুই না, খবরদার। আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমানের কথা শুনে সারা ফুপিয়ে ওঠে। আমান বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই অনেকবার সরি বলে। তোমার জন্য আমার কত কথা শোনা লেগেছে সবার কাছে। আমার ছোট নেহা, তার কাছে চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? সারা, তুমি হাইপার হইও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনেই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছে ছিল না আমানের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সবকিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছিয়ে নিল। আমান 3জন লোককে টাকার একটা বান্ডিল দিল। এরা তো সেই 3জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে, আমার নিজেই তাহলে এসব করেছে। এটা করে ওর লাভ কি ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো? আমাদের এসব করার পিছনে রহস্য আমাকে জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা। একটু ভয় ভয় করছে তার, ভয় করারই কথা, কারণ আমানের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথেও সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভিতর আটকে গেছে সারা, যার ভিতর থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূতে দেখেছো তাই ভয় পাচ্ছ। সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ, নাকি ভালো খারাপ দুইটার মাঝে ঝুলে আছো? আমি যে তোমাকে চিনতে পারছি না। আমান সারার চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা কেন বলছো না? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সারার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভিতর কোনো প্রশান্তি নেই সারার। বারবার উসপিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনোদিন ছিল না, কোনোদিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে উঠে, ভাইয়া বলে চিৎকার করে আমানকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই কখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পিছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাই তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ হতে না হতেই আমান নেহার গালে একটা চর কষে দিল। যে মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনী ছিটে ফোটাও নেই। কিভাবে সহ্য করবো আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশে বাইরে ছিলি, তাহলে কিভাবে কি?
আমি কোনোদিন বিদেশে যাইনি। সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে যাওয়ার নাটক সব করেছি, মরে যাওয়ার নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সবকিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া, মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমি অনেক আগেই জানতাম আমার জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেদিন আমার পেটে ওর বাচ্চা আসে। কয়দিন টিভিতে দেখালো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমান সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়ে তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধুকে কিডন্যাপ করে তারপর পুলিশ ওকে বাঁচায়, যার সব কিছুই ছিল সাজানো, যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রেহেনা ওকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল কিছু হয়ে যায়। কোন একটা পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয়। সেদিনের ঘটে যাওয়া সব কথা নেহাকে বলে আমান। নেহা সারার সামনে ধপ করে হাঁটু করে বসে পড়ে, খপ করে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগে। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে মাপ চাবো জানি না, কিন্তু নির্লজ্জের মতো আমাকে মাফ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চড় মেরেছি, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। সারা নেহাকে উঁচিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নেহা। তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো। খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারার দিকে চোখ পড়তেই তেড়ে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়? এই কলঙ্কিনীকে তুই কোথায় পেলি আমান? মা, দয়া করে চুপ করো, আমার কথাগুলো শুনো আগে। নেহা একে একে মাকে সব কথা জানালো। নাসরিন বেগম আমানের সামনে গিয়ে ঠাটিয়ে একটা চর দিয়ে বলে, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কি না কি বলেছি। ছি, ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মন বলছে মরে যায়। সারা মায়ের হাতটা ধরে। মা, সব কিছু ভুলে যান। আপনাদের কাছে চলে এসেছি তো আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সব কিছু ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুঁ এঁকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই। আমার সারা আমার নেহাকে নিয়ে ভালো থাকতে চাই। সারা আমানের দিন খুব ভালোই কাটছিল। সারাদিন সারার খেয়াল রাখে আমান। কয়েক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। আমান আর সারার নামের সাথে মিল রেখে আয়রা নাম রাখা হয় মেয়ের। একদিন আয়রা সারার সাথে ঘুমিয়ে আসে, তাই আয়রার পাশ থেকে সারাকে উঠিয়ে কোলে তুলে নিল আমান। আরে কি করছেন? ছাড়ুন আমাকে। না, আজকে ছাড়া যাবে না, তোমাকে নিয়ে চন্দ্রবিলাস করব। এই বলে সারাকে কোলে নিয়ে বেলকনিতে গিয়ে ওখানে রাখা চেয়ারে বসে পড়লো। অনেক অনেক ভালোবাসি আমার প্রাণ পাখিটাকে। আমার জীবনে এসে আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য তোমায় অনেক ভালোবাসা। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি আমার আয়রার আব্বু।